বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিআরপিসি অর্থাৎ ফৌজদারিতে মামলা দায়ের পদ্ধতি সম্পর্কে জানব। অর্থাৎ ফৌজদারিতে কয়ভাবে মামলা দায়ের করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। ফৌজদারিতে আমরা জানি দুইভাবে মামলা দায়ের করা যায়। একটা হচ্ছে জিআর কেস অর্থাৎ পুলিশি মামলা, আর একটা হচ্ছে সিআর কেস অর্থাৎ কমপ্লেইন মামলা। এখন জিআর কেস বা পুলিশি মামলাটা কীভাবে দায়ের করতে হয়? অর্থাৎ কোনো ব্যক্তি অর্থাৎ অভিযোগকারী তার নিকটস্থ থানা যে রয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়ে যে অভিযোগ দায়ের করে বা এজাহার দায়ের করে বা এফআইআর, সেটাকে পুলিশি মামলা বলা হয়। আর যখন পুলিশ মামলাটা আমলে নিবে না, সেক্ষেত্রে অভিযোগকারী সেই মামলা কোথায় দায়ের করতে পারবে? সে অবশ্যই তখন আদালতে গিয়ে 190তে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন দায়ের করতে পারবে, যেটাকে নালিশি মামলা বলা হয়। এখন আমরা জানবো যে একজন পুলিশ যখন সংবাদ পেল বা পুলিশকে যখন কোনো অভিযোগকারী সংবাদ দিল, সেক্ষেত্রে সংবাদের প্রেক্ষিতে একজন পুলিশ যে তদন্ত করতে পারবে মামলাটা, সেই সম্পর্কে ফৌজদারিতে কত থেকে বলা রয়েছে, অর্থাৎ কত থেকে কত ধারাতে উল্লেখ করা আছে। অর্থাৎ এই যে পুলিশের তদন্ত করার ক্ষমতা রয়েছে, এই সম্পর্কে ফৌজদারিতে বলা আছে 154 থেকে 176 পর্যন্ত। তাহলে আমরা চলে যাই 154তে কী বলেছে সে সম্পর্কে আমরা জানবো। 154তে বলেছে কোনো অভিযোগকারী যিনি রয়েছে তিনি তার নিকটস্থ যে থানা রয়েছে সেই থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছে তাকে জানাবে, অর্থাৎ এজাহার দায়ের করবে। এজাহার দায়ের মাধ্যমে মামলাটা দায়ের করবে। তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছে অভিযোগকারী যে তথ্য দিল মৌখিকটা, তার নির্দেশ করে সেটা সে লিপিবদ্ধ করবে। অর্থাৎ থানার যে একটা বই রয়েছে বা নিবন্ধিত যে বই রয়েছে সেই বইয়ের মধ্যে সেটা লিপিবদ্ধ করবেন। এবং তিনি যে তথ্যগুলো দিল সেটা যে লিপিবদ্ধ করেছে সেটা অভিযোগকারীকে আবার তদন্ত কর্মকর্তা যিনি রয়েছে সেটা তাকে সে পড়ে শোনাবে এবং সেখানে তার স্বাক্ষর রাখবে। এই সম্পর্কে বলা হচ্ছে 154তে। এখন এটা হচ্ছে আমলযোগ্য বিষয়ের ক্ষেত্রে। এখন আমল অযোগ্য যখন হলো সেক্ষেত্রে করণীয় কি পুলিশের? অর্থাৎ কোনো ব্যক্তি যখন আমল অযোগ্য মামলা নিয়ে থানায় গেল, তখন সেক্ষেত্রেও পুলিশ অফিসার প্রাথমিকভাবে সেটা লিপিবদ্ধ করবেন এবং অভিযোগকারী যিনি রয়েছেন তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে তিনি তদন্ত করতে পারবেন। অর্থাৎ প্রথম বা দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট রয়েছে তাকে অনুমতি দিবে, সেক্ষেত্রে সে সেটা তদন্ত করতে যেতে পারবে। এটা হচ্ছে আমল অযোগ্য ক্ষেত্রে, যেটা বলা হচ্ছে 155তে। এখন আমরা জানবো 156তে কি বলেছে। 156তে বলেছে 154তে যে প্রথমে এজাহারের মাধ্যমে অর্থাৎ পুলিশি মামলা বা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মাধ্যমে যে মামলাটা আমলে নিয়েছে, অর্থাৎ আমলযোগ্য যে মামলাটা হয়েছে, সেই আমলযোগ্য মামলা যে তদন্ত রয়েছে সেটা বলা হচ্ছে 156তে বলা। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া, অর্থাৎ যেহেতু মামলাটা আমলযোগ্য, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ তদন্ত করতে পারবে। এটা হচ্ছে 156। 157তে বলেছে যদি সন্দেহ হয়, অর্থাৎ যিনি সংবাদদাতা বা অভিযোগকারী তিনি যে অভিযোগ করেছে তিনি যদি প্রাথমিক তথ্য বা বিবরণ দিতে না পারেন, সেক্ষেত্রে সন্দেহের ভিত্তিতে বা আমলযোগ্য ঘটনাটা যে ঘটেছে সেটা সন্দেহের ভিত্তিতে পুলিশ সরজমিনে গিয়ে তদন্ত করতে পারবে। এই যে সরজমিনে গিয়ে পুলিশ তদন্ত করতে পারবে, এই সম্পর্কে বলা হচ্ছে 157তে বলা। এরপর আমরা চলে যাব 160-এ কি বলেছে। 160-এ বলেছে সাক্ষী তলব, অর্থাৎ পুলিশ কর্মকর্তা তদন্ত যে করবে এই ঘটনার সাথে যিনি সম্পৃক্ত রয়েছে তাকে তলব করবে। যখন তলব করবে সাক্ষীকে, সাক্ষী অবশ্যই সেই নির্দিষ্ট সময় বা পুলিশের সাথে সে দেখা করবে বা নির্দিষ্ট সময় উপস্থিত হবে। এখন এই যে 160-এ যখন তলব করলো, 161 বলা আছে সাক্ষী পরীক্ষা, অর্থাৎ সাক্ষী তলব করার পর অবশ্যই তদন্তটা সাপেক্ষে বা তদন্তটা নিষ্পন্ন করার জন্য বা সঠিক তদন্ত করার জন্য অবশ্যই যে সাক্ষীটাকে তলব করেছে সেটা 161-তে সাক্ষী গ্রহণ করবে, অর্থাৎ পুলিশ জবানবন্দি গ্রহণ করবে সাক্ষীর 161-তে। এখন পুলিশের কাছে যে জবানবন্দি দিল সেই জবানবন্দি কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের জানা থাকতে হবে যে আদালতে এটা গ্রহণযোগ্য নয়। তবে পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দিতে সাক্ষী যিনি দিয়েছে সেই সাক্ষী কোনো স্বাক্ষর থাকবে না। এই রেকর্ড কর্মকর্তা অর্থাৎ তদন্ত কর্মকর্তা যে তথ্যটা রেকর্ড করেছে সেখানে পুলিশ কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে। এটা বলা রয়েছে 161-তে 62-তে।
এখন আমরা চলে যাব ১৬৩তে কি বলেছে। ১৬৩তে বলেছে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। অর্থাৎ কোনো পুলিশ কর্মকর্তা ১৮৭২ সালের স্বাক্ষরে ২৪ ধারা অনুযায়ী ভয়ভীতি কোনো প্রদর্শন করতে পারবে না বা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। এই সম্পর্কে বলা হচ্ছে ১৬৩তে এবং সর্বশেষ হচ্ছে ১৬৪তে বলেছে 164 যেটা রয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি বিষয়টা রয়েছে সেটা বলা হচ্ছে ১৬৪তে। অর্থাৎ আসামি যখন ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিবে পুলিশের উপস্থিতি থাকা অবস্থা অর্থাৎ পুলিশ সেখানে থাকবে এবং ম্যাজিস্ট্রেট সেখানে থাকবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং পুলিশ উপস্থিতিতে যখন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিবে সেটা গ্রহণযোগ্য হবে এবং সেটা আদালতে গ্রহণযোগ্য। এবং অবশ্যই ম্যাজিস্ট্রেট আসামিকে বলবে আপনি যে তথ্যটা বা যে স্বীকারোক্তিটা দেবেন এটা আপনার বিপক্ষে যাবে। অতএব আপনি নির্ভয়ে নির্ভীক ভয়ে এটা বলতে পারেন, আপনাকে কোনো ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে না, আপনি সত্য যেটা সেটাই বলবেন, যেহেতু এই তথ্যটা বা আপনার এই স্বীকারোক্তিটা আপনার এগেনস্টে চলে যাবে অর্থাৎ আপনার বিপক্ষে চলে যাবে। এখন আসামি যদি দোষ স্বীকার করে নেয় তাহলে দোষ স্বীকারে দ্বন্দ্ব হবে, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করলে সেটা দ্বন্দ্ব হয়ে যাবে। এখন যখন ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দিটা লিপিবদ্ধ করলো, এই যে যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি গ্রহণ করলো সেটা বলা আছে সিআরপিসি ৩৬৪তে বলা। অর্থাৎ আসামি ম্যাজিস্ট্রেট এবং হাইকোর্ট ব্যতীত যে কোনো আদালতে তিনি যে জবানবন্দি গ্রহণ করেছেন অর্থাৎ জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দি যে প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছেন সেটা ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন। এখন ওই যে ম্যাজিস্ট্রেট যে লিপিবদ্ধ করলেন সেই লিপিবদ্ধতে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন এবং যে জজ রয়েছে সেই জজ সেখানে স্বাক্ষর করবেন এবং আসামি যিনি স্বীকারোক্তি করেছেন সেই আসামিও সেখানে স্বাক্ষর করবেন। এ হচ্ছে 164 এবং এটার সাথে আরও কিছু ধারা রয়েছে, ১৬৭ রয়েছে, তারপর হচ্ছে ৭২ আছে, তারপর ৭৪ রয়েছে, হ্যাঁ ১৭৩ রিপোর্ট যে পুলিশ রিপোর্ট দিবে সে বিষয়ে আমরা একটা পূর্বে একটা ক্লাসে বলেছি ১৭৩ পুলিশ রিপোর্ট বিষয়। এবং ১৭৪ হচ্ছে সুরত হাল রিপোর্ট, অর্থাৎ কেউ যদি আত্মহত্যা করে তার আত্মহত্যার রিপোর্টটা বের করার জন্য অর্থাৎ কী কারণে বা কোন বিষয়ে বা কীভাবে মারা গেছে সেই রিপোর্টটা যে করে সুরত হাল রিপোর্ট তার যথেষ্ট কারণ সেটা ১৭৪। এবং কবর থেকে লাশ উত্তোলন অর্থাৎ ১৭৬-২ অনুযায়ী ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রয়োজনের সাপেক্ষে বা প্রয়োজনের কারণে তদন্তের সাপেক্ষে অর্থাৎ একটা রিপোর্ট দেওয়ার জন্য ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য মামলাটা পরিচালনার জন্য তখন প্রয়োজন যদি হয় কবর থেকে লাশটি উত্তোলন করবে। এটা ১৭৬-২ বলা আছে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে অর্থাৎ অবশ্যই পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সেই কবর থেকে লাশ উত্তোলন করে তদন্ত করতে পারবে। এই সম্পর্কে আমরা ডিটেলস আরেকটা ক্লাস আমি একটা ভিডিওতে এটা এই সম্পর্কে আমি ডিটেলস বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।